একটি নিখোঁজ মেয়ে, একজন রহস্যময় অপরাধী, আরেক বাবার জীবনের লড়াই। সে কি তার মেয়েকে ফিরে পাবে? হ্যালো দেশবাসী, চার্লি প্রেজেন্ট প্রিজনার্স। এই মুভির শুরুতে দুজন মানুষকে দেখা যায়। তারা দুজনেই হরিণ শিকার করতে এসেছিল। এই দুজন ছিল কাইলার আর তার ছেলে রাফেল। রাফেল সফলভাবে শিকার করাতে কাইলার তার প্রশংসা করে এবং বাড়ি ফিরে যাওয়ার সময় নিজের ছেলেকে বলে সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। কাহিনী শুরু হয় কেলার এবং তার পরিবারের সঙ্গে। তার পরিবারের মধ্যে আছে তার ওয়াইফ গ্রেস, ছেলে রাফেল এবং একটি 6 বছরের মেয়ে অ্যানা। আজ থ্যাঙ্কস গিভিং ডে এবং কেলার উদযাপনের জন্য তার পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশী এবং বন্ধু ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যাচ্ছে। ফ্র্যাঙ্কলিনের পরিবারে আছে তার ওয়াইফ ন্যান্সি, বড় মেয়ে এলিজা এবং ছোট মেয়ে জয়। এখন এখানে ন্যান্সি এবং গ্রেস খাবারের প্রস্তুতি শুরু করে, আর সব শিশুরা একসাথে বাইরে ঘুরতে চলে যায়। তাদের বাড়ির বাইরে একটি আরবি ভ্যান দাঁড়িয়ে ছিল এবং অ্যানা এবং জয় তার উপর চড়তে শুরু করে, কিন্তু রাফেল তাদের তা করতে দেয় না। রাফেল ভ্যানের ভিতর থেকে কারো কণ্ঠ শুনতে পায়, কিন্তু সে এই ব্যাপারে বেশি মনোযোগ দেয় না। এরপর তারা সবাই আবার বাড়িতে ফিরে যায় এবং আমরা লক্ষ্য করি যে ভ্যানের ভিতর থেকে কেউ তাদের দিকে তাকিয়ে দেখছিল। এরপর সবাই একসাথে খেতে বসে। তারপর ফ্র্যাঙ্কলিন ট্যাম্পেট বাজায় এবং অ্যানা ও জয় একসাথে একটি গান গায়। উদযাপনের কারণে তারা সময়ের হিসাব রাখতে পারে না এবং অনেক পরে তারা লক্ষ্য করে যে অ্যানা এবং জয় এখনও ফেরেনি। তখন কেলার তাদের খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু দুই মেয়েই সেখানে নেই, যার কারণে পুরো পরিবার চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই রাফেল কেলার এবং ফ্র্যাঙ্কলিনকে সেই আরবি ভ্যানের ব্যাপারে জানায়, যা তাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। এরপর তারা সবাই দৌড়ে ভ্যানের কাছে যায়, কিন্তু ভ্যানটি সেখানে আর নেই। তারা সন্দেহ করতে থাকে যে সেই ভ্যানের মধ্যে থাকা মানুষটি হয়তো অ্যানা এবং জয়কে অপহরণ করেছে। তখন কেলার পুলিশকে ফোন করে এবং ভ্যানের সব তথ্য দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লকিকে। এই লকি না, পরবর্তী দৃশ্যে আমরা দেখি ডিটেকটিভ লকিকে, যিনি এই মামলার ইনচার্জ হয়েছেন। লকি সেই রাতেই ভ্যানটি খুঁজে বের করেন, কিন্তু যখন পুলিশ ভ্যানের কাছে পৌঁছায় তখন ভ্যানের ড্রাইভার ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তার ব্যালেন্স খারাপ হয়ে যায় এবং ভ্যানটি একটি ধাক্কা খায়। এরপর ভ্যানের ড্রাইভারকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ড্রাইভারকে প্রশ্ন করার পরে জানা যায় যে তার নাম অ্যালেক্স। ডিটেকটিভ লকি তাকে অ্যানা এবং জয়ের ছবি দেখায়। এই ছবিগুলো দেখার পর অ্যালেক্স বলে যে সে এই দুই মেয়েকে আগে কখনো দেখেনি। লকি তাকে জিজ্ঞেস করে কেন সে কেলারের বাড়ির বাইরে ভ্যানটি পার্ক করেছিল। অ্যালেক্স জানায় যে সে তখন ভ্যানের মধ্যে ঘুমাচ্ছিল। এরপর লকি অ্যালেক্সের বাড়িতে যায়। সেখানে তার আন্ট হলি জনার্স একা থাকেন। তিনি লকিকে বলেন যে অ্যালেক্স যখন 6 বছর বয়সী ছিল তখন একটি গাড়ি দুর্ঘটনায় তার পিতা মাতার মৃত্যু হয়। এরপর থেকে সে এবং তার স্বামী অ্যালেক্সকে দত্তক নেন, কিন্তু 5 বছর আগে হলি এবং তার স্বামীর মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয় এবং তার স্বামী তাদের ছেড়ে চলে যান। এখানে হলি অ্যালেক্স সম্পর্কে বলে যে তার আইকিউ মাত্র 10 বছরের শিশুর সমান, অর্থাৎ তার বয়স অনুযায়ী ব্রেন বিকশিত হয়নি এবং এখন সে কেবল 10 বছরের শিশুর মতোই চিন্তা ভাবনার ক্ষমতা রাখে। এরপর অ্যালেক্সের ভ্যানের সম্পূর্ণ পরীক্ষা করা হয়, কিন্তু ভ্যানের মধ্যেও কোনো প্রমাণ পাওয়া যায় না। পরের দিন লোকি কেলারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান এবং কেলারকে জানান যে অ্যালেক্সের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে কেলার বলেন যে অ্যালেক্সের লাইট ডিটেক্টর টেস্ট করতে হবে, কিন্তু লকি জানান যে অ্যালেক্সের ব্রেন কেবল 10 বছরের শিশুর মতো, তাই সে কোনো প্রশ্নই বুঝে না, তাই তার লাইট ডিটেক্টর টেস্ট করা সম্ভব নয়। কেলার বলেন অবশ্যই অ্যালেক্স মিথ্যা বলছে। যদি তার ব্রেন কেবল 10 বছরের শিশুর সমান হয় তবে সে কিভাবে গাড়ি চালাতে পারে আর পুলিশ দেখে পালানোর চেষ্টা কেন করছে? এইসব বিষয়ে লকির কাছে কোনো উত্তর ছিল না। এর ফলে কেলার এবং লকির মধ্যে কিছুটা বিতর্ক হয়। তাই কেলার লকিকে বলেন যতক্ষণ না আমার মেয়ে ফিরে আসে ততক্ষণ দয়া করে অ্যালেক্সকে হেফাজতে রাখো। লকি বলেন আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই আমরা তাকে 48 ঘন্টার বেশি হেফাজতে রাখতে পারি না। এরপর লকি এখান থেকে চলে যান। লকি তার তদন্তকে এগিয়ে নিয়ে যান। 10 কিলোমিটার এরিয়ার মধ্যে যতজন প্রতিবেশী আছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন, যাতে মেয়েদের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো সূত্র পাওয়া যায়। এসব মানুষদের
প্রত্যেক জিজ্ঞাসাবাদ করার সময় লোকি জানতে পারেন এক প্রিস্ট সম্পর্কে। এরপর লোকি প্রিস্টের বাড়িতে যান, যেখানে তিনি দেখতে পান প্রিস্ট অচেতন অবস্থায় পড়ে আছেন। প্রিস্টের বাড়িতে তিনি একটি বেসমেন্টের দরজা খুঁজে পান, যা ফ্রিজের সাথে লুকানো ছিল। লোকি যখন এই দরজা খুলে বেসমেন্টে প্রবেশ করেন, তখন তিনি সেখানে এক মানুষের মৃতদেহ পান, যা পুরোপুরি পচে গিয়েছিল। এরপর লোকি প্রিস্টের কাছে এই মৃতদেহ সম্পর্কে জিজ্ঞেস করেন। প্রিস্ট বলেন, আমি এই মানুষের নাম জানি না, কিন্তু 6 মাস আগে এই মানুষটি আমার কাছে কনফেশন করতে এসেছিল। সে 16 জন শিশুকে কিডন্যাপ করে হত্যা করেছিল এবং সে বলেছিল যে সে এগুলো ছাড়াও আরো শিশু কিডন্যাপ করে হত্যা করবে। এরপর আমি এই মানুষটিকে ধোঁকা দিয়ে এখানে এনে হত্যা করেছি, যাতে সে আর কোনো শিশুকে ক্ষতি করতে না পারে। প্রিস্ট আরো বলেন, এই মানুষটি সম্পূর্ণ সাইকো ছিল এবং সে বিশ্বাস করত যে শিশুর জীবন নিয়ে সে ঈশ্বরের কাছে বদলা নিচ্ছে। মৃতদেহের গলায় একটি অদ্ভুত লকেট রয়েছে। এই লকেটের কথা মাথায় রাখবেন, এটি মুভির শেষে কাজে দিবে। পরের দিন অ্যালেক্সকে ছেড়ে দেওয়া হয়। এরপরে কেলার খুব রেগে যান এবং পুলিশ স্টেশনের সামনে অ্যালেক্সের উপর হামলা করেন। অ্যালেক্স কেঁদে কেঁদে কেলারের দিকে তাকিয়ে বলেন, যতক্ষণ আমি তাদের কাছে ছিলাম সে একবারও কেঁদে ওঠেনি। এটি শুনে কেলার আরো বেশি রেগে যান, কারণ তিনি নিশ্চিত হয়ে যান যে অ্যালেক্স, অ্যানা এবং জয় সম্পর্কে কিছু জানে। এরপর পুলিশ কেলারকে এখান থেকে নিয়ে যায়। কেলার এই পুরো ঘটনা লোকিকে জানান, কিন্তু লোকির মনে হচ্ছিল যে কেলার কেবল অ্যালেক্সকে হেফাজতে রাখতে মিথ্যা বলছে, তাই তিনি তার কোনো ব্যবস্থা নেননি। এই সমস্ত ঘটনা দেখে কেলার বুঝতে পারেন যে এখন তাকে নিজের মেয়েকে নিজেই খুঁজে বের করতে হবে, কারণ পুলিশের তদন্ত থেকে তার বিশেষ কোনো আশা নেই। এবং এরপর সে অ্যালেক্সের বাড়ির বাইরে পাহারা দিতে শুরু করে। রাতে দেরিতে যখন অ্যালেক্স তার কুকুরকে ঘোরানোর জন্য বাড়ি থেকে বাইরে আসে, তখন কেলার তার পিছনে যায়। অ্যালেক্স তখন সেই গানটি গুনগুন করছিল, যা অ্যানা এবং জয় থ্যাঙ্কসগিভিং পার্টিতে গিয়েছিল। এই কারণে অ্যালেক্সের উপর কেলারের সন্দেহ আরো শত হয়। কেলার অ্যালেক্সকে কিডন্যাপ করে তার পুরনো বাড়িতে নিয়ে যায়। এরপর সে ফ্র্যাঙ্কলিনকেও এখানে নিয়ে আসে। অ্যালেক্সকে দেখে ফ্র্যাঙ্কলিন ঘাবড়ে যায় এবং কেলারকে বলে, এটি সম্পূর্ণ ভুল পথ, তোমার উচিত নয় আইনকে নিজের হাতে নেওয়া। কেলার তাকে বলেন, আমি পুরোপুরি নিশ্চিত সেই আমাদের মেয়েদের কিডন্যাপ করেছে, আর যদি সে মুক্ত থাকে আমাদের মেয়েদের জীবন বিপদে পড়তে পারে। ফ্র্যাঙ্কলিন তাকে বোঝানোর চেষ্টা করে বলেন, আমাদের এটা পুলিশকে বলতে হবে, কিন্তু কেলার পুলিশের উপর একদম বিশ্বাস রাখে না, কারণ সে মনে করে যে অ্যালেক্স আবার পুলিশের সামনে মানসিকভাবে ভেঙে পড়ার নাটক করবে এবং তারা তাকে আবার ছেড়ে দেবে। তাই সে নিজে অ্যালেক্সকে টর্চার করতে শুরু করে এবং তার মেয়েদের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অনেক মার খাওয়ার পরেও অ্যালেক্স মুখ খোলে না। অন্যদিকে লোকিও এই মামলার প্রতি পুরো মনোযোগ দিয়ে কাজ করছে। সে পুলিশের রেকর্ড থেকে সমস্ত শিশুর তথ্য বের করছে যারা অতীতে এই এলাকার কাছাকাছি থেকে কিডন্যাপ হয়েছে। এরপর সে মিসেস মিল্যান্ডের বাড়িতে যায়, যার ছেলে অতীতে কিডন্যাপ হয়েছিল। তিনি লোকিকে বলেন যে তার ছেলে আজ থেকে 26 বছর আগে কিডন্যাপ হয়েছিল এবং এরপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরো বলেন যে যেদিন তার ছেলে কিডন্যাপ হয়েছিল সেদিন তাদের বাড়ির বাইরে একটি সাদা আর্মি ভ্যান দাঁড়িয়েছিল। এই কথা শুনে লোকি চিন্তায় পড়ে যায়, কারণ কেলারের বাড়ির বাইরে সেদিনও একটি সাদা আর্মি ভ্যান দাঁড়িয়েছিল। যাই হোক, এখন এই মেয়েরা নিখোঁজ হওয়ার 4 দিন পার হয়ে গেছে। এই কারণে সবাই খুবই উদ্বিগ্ন এবং তারা এর জন্য একটি ক্যান্ডেল মার্চ বের করেছে। ডিটেকটিভ লোকিও এই সময় এখানে উপস্থিত ছিলেন। এখানে ডেভিড নামের একজন লোক এসেছে, কিন্তু ডেভিড লোকিকে দেখে এখান থেকে পালাতে চেষ্টা করে। লোকিও তাকে ধরার চেষ্টা করে, তার পেছনে দৌড়ে লোকি, কিন্তু তাকে ধরে ফেলতে পারেনি। পরের দিন লোকি ডেভিডের স্কেচ তৈরি করে সব নিউজ চ্যানেলে পাঠিয়ে দেয়। টিভিতে ডেভিডকে দেখানোর পর একটি মেয়ে লোকিকে কল করে। এই মেয়ে একটি ক্লোথিং স্টোরে কাজ করে এবং লোকিকে বলে যে ডেভিড প্রতি সপ্তাহের শেষে আমাদের স্টোরে আসে শিশুদের কাপড় কিনতে, কিন্তু আশ্চর্যের বিষয় সে প্রতিবার ভিন্ন ভিন্ন সাইজের কাপড় কিনে। লোকি সেই মেয়ের কাছে ডেভিডের ঠিকানা ইত্যাদি জানতে চায়, কিন্তু সে বলে যে ডেভিড সবসময় ক্যাশে পেমেন্ট করে, তাই আমাদের কাছে তার কোনো বিস্তারিত তথ্য নেই। লোকি তাকে বলে পরের বার যখনই ডেভিড এখানে আসবে আমাকে সঙ্গে সঙ্গে কল করবে। রাতের সময় ডেভিড চুপচাপ কেলারের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু তখনই গ্রেসের চোখ হলে এবং সে ডেভিডকে দেখে ফেলে। কিন্তু সে রাফেলকে ঠেকানোর আগেই ডেভিড একটি জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপর গ্রেস ডিটেকটিভ লোকিকে কল করে। লোকি সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে চলে আসে। এখানে গ্রেস তাকে সব ঘটনা জানায়। এই কথোপকথনের সময় লোকি জানতে পারে যে
যে তাদের মেয়ে কিডন্যাপ হওয়ার পর থেকে কেলার সারা রাত বাড়ির বাইরে থাকে। গ্রেস লোকিকে এইসব বলছিল কারণ কেলার তাকে জানিয়েছিল যে সে সারা রাত পুলিশের সঙ্গে থাকে যাতে অ্যানাকে যত দ্রুত সম্ভব খুঁজে পাওয়া যায়। কিন্তু লোকি ভালোভাবে জানে যে কেলার পুলিশের সঙ্গে থাকে না, তাই সে কেলারের উপর সন্দেহ করতে শুরু করে। হয়তো সে নিজে অ্যালেক্সকে কিডন্যাপ করেছে। পরের দিন লোকি কেলারকে অনুসরণ করে, কিন্তু কেলার তাকে পিছনে আসতে দেখে অ্যালেক্সের পিছনে যাওয়ার পরিবর্তে একটি ওয়াইন শপে চলে যায়। পরের রাতে কেলার অ্যালেক্সকে টর্চার করার আরেকটি উপায় খুঁজে বের করে। সে অ্যালেক্সকে একটি খুব ছোট কেবিনে লক করে দেয়। সেখানে বসারও জায়গা নেই। কেলার সেই কেবিনে কখনো অতিরিক্ত গরম পানি ঢেলে দেয়, আবার কখনো অতিরিক্ত ঠান্ডা। কিন্তু এত টর্চার করার পরেও অ্যালেক্স কিছুই বলে না। সে শুধু বলে, আমি অ্যালেক্স নই, আমি তার জন্য অনেকবার অপেক্ষা করেছি কিন্তু সে কখনো ফিরে আসেনি। আমি কেবল তার সঙ্গে খেলতে চেয়েছিলাম। তার কোনো কথার কোনো অর্থই বোঝা যায় না। অন্যদিকে লোকিও কেলারকে অনুসরণ করে এখানে এসে পৌঁছায় এবং একটি জানালা দিয়ে লাফ দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। তো কেলার তাকে ভিতরে ঢোকার সময় দেখে ফেলে এবং অ্যালেক্সকে কেবিনে বন্দি করে যাতে তার আওয়াজ বাইরে না আসে। এরপর কেলার এখানে ঘুমানোর অভিনয় করে এবং লোকিকে বলে যে তার মেয়ে কিডন্যাপ হওয়ার পর থেকে সে এখানে ঘুমায় কারণ সে তার ওয়াইফের মুখোমুখি হতে পারে না। এরপর লোকি বাড়িটা ঘুরে দেখতে থাকে, কিন্তু কেলার এত ভালোভাবে সবকিছু পরিষ্কার করে রেখেছে যে লোকি অ্যালেক্স সম্পর্কিত কোনো প্রমাণ খুঁজে পায় না। এ সময় লোকির কাছে স্টোরে সেই মেয়ের ফোন আসে। সে তাকে বলে যে ডেভিড এখানে এসেছিল, কিন্তু আমি ফোন দিলেই সে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু সেই সময় সে ডেভিডের গাড়ির নম্বর নোট করে নিয়েছিল। এখন গাড়ির নম্বর ব্যবহার করে লোকি ডেভিডের ঠিকানা খুঁজে বের করে এবং তার বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে। ডেভিডের বাড়িতে লোকি কিছু সুটকেস পায় যার মধ্যে অনেকগুলো সাপ এবং ছোট বাচ্চাদের রক্তমাখা কাপড় ছিল। একটি সুটকেসে লোকি একটি ডায়েরি পায়। সেখানে লেখা ছিল, যদি তুমি সব রাস্তা বুঝো তখনই তুমি বাড়ি ফিরতে পারবে। ডায়েরিতে অনেকগুলো মেসেজ এবং গোলক ধাঁধা তৈরি করা ছিল। লোকি এটি দেখে কোনো মানে বুঝতে পারে না এবং ডেভিডকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। এরপর ফ্র্যাঙ্কলিন এবং কেলারকে পুলিশ স্টেশনে ডাকা হয় যাতে তারা ডেভিডের বাড়ি থেকে পাওয়া কাপড়গুলো চিহ্নিত করতে পারে। তারা উভয়ই কাপড়গুলো চিহ্নিত করে। কাপড়ের রক্ত দেখে ফ্র্যাঙ্কলিন মনে করে যে তার মেয়ে মারা গেছে, কিন্তু কেলার এখনো পুরোপুরি বিশ্বাস করে যে অ্যানা জীবিত, তাই সে আশা হারায় না এবং অ্যানার খোঁজ চালিয়ে যায়। অন্যদিকে যখন লোকি ডেভিডকে জিজ্ঞাসাবাদ করছিল, ডেভিড কোনো উত্তর দেয় না। সে কেবল একটি কাগজে গোলক ধাঁধার ছবি আঁকতে থাকে। এটি দেখে লোকি রেগে যায় এবং ডেভিডকে মারতে শুরু করে। কিছু পুলিশ অফিসার লোকিকে থামাতে চেষ্টা করে। এই ধাক্কাধাক্কির মধ্যে ডেভিড একজন পুলিশ অফিসারের বন্দুক চুরি করে, কিন্তু সে পুলিশের উপর হামলা করার পরিবর্তে নিজেই গুলি চালিয়ে নিজের জীবন নেয়। অন্যদিকে কেলার এখনো মনে করছিল যে অ্যালেক্স অবশ্যই অ্যানা এবং জয়ের সম্পর্কে কিছু জানে। সে শেষবার অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে তার মেয়ে কোথায়। এবার অ্যালেক্স তাকে বলে যে সে একটি গোলক ধাঁধায় আছে। কেলার জিজ্ঞেস করে গোলক ধাঁধা কোথায়, কিন্তু অ্যালেক্স এই ব্যাপারে আর কিছু বলে না। এরপর কেলার অ্যালেক্সের সম্পর্কে জানতে তার আউট হলির বাড়িতে যায়, কিন্তু সেখানেও কোনো প্রমাণ পায় না। অন্যদিকে ডেভিডের মৃত্যুর কারণে লোকি খুবই অসন্তুষ্ট ছিল, কারণ এখন পর্যন্ত সে এই মামলার যে রিসার্চ করছিল ডেভিড মারা যাওয়ার পর সবকিছু বৃথা হয়ে গেল। সে অফিসে বসে সেই গোলক ধাঁধা দেখছিল যা ডেভিড মারা যাওয়ার আগে কাগজে আঁকছিল। এই সময় তার চোখ পড়ে একটি ছবির উপর। ছবিটি সেই মৃতদেহের যা প্রিস্টের বেসমেন্টে পাওয়া গিয়েছিল। সেই মৃতদেহের গলায় একটি লকেট ছিল যাতে একই রকম গোলক ধাঁধা আঁকা ছিল যেমনটি ডেভিড আঁকছিল। এই খবরটি লোকির কাছে আসে যে যেসব শিশুর কাপড়ে রক্ত লেগেছিল তা মানুষের নয় বরং পশু, অর্থাৎ শিশুরা এখনো জীবিত থাকতে পারে। এরপর লোকি ডেভিডের বাড়িতে যায়, যেখানে সে জানতে পারে যে ডেভিডকেও ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু 3 সপ্তাহ পর সে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। কিডন্যাপার তাকে এমন কিছু খাইয়ে দেয় যার কারণে তার স্মৃতি চলে যায় এবং সে কখনোই মনে করতে পারে না যে সে কে। এখানে লোকি একটি বই খুঁজে পায় যার নাম ছিল দ্য ইনভিজিবল ম্যান। এই বইয়ে এই শিশুগুলো কিডন্যাপারের বাস্তব ঘটনা লেখা ছিল এবং অনেকগুলো গোলক ধাঁধা তৈরি করা ছিল, অর্থাৎ এই বই কিডন্যাপারে লিখেছিল। ডেভিডকে এই বইটি কিডন্যাপারে দিয়েছিল কারণ বইয়ের মধ্যে লেখা ছিল গোলক ধাঁধাটি বুঝে যাও তখনই তুমি তোমার বাড়ি ফিরতে পারবে। অর্থাৎ ডেভিড নির্দোষ ছিল। সে নিজেই এই মামলাটি সমাধান করার চেষ্টা করছিল যাতে কিডন্যাপার দ্রুত ধরা পড়ে, যাতে ডেভিডও জানতে পারে যে সে কে এবং দ্রুত তার আসল পরিবারের কাছে ফিরে যেতে পারে। অন্যদিকে ফ্র্যাঙ্কলিনের মেয়ে জয় উদ্ধার হয়, যে বর্তমানে একটি হাসপাতালে ছিল। কেলার ছুটে হাসপাতালে পৌঁছায় এবং সে তাকে জিজ্ঞেস করে তোমাকে কোথায় রাখা হয়েছিল এবং অ্যানা কোথায়। এদিকে
অন্যদিকে জয় শুধু এটুকুই বলতে পারে যে যেখানে আমাদের রাখা হয়েছিল আপনি সেখানে এসেছিলেন এবং আমরা আপনাকে ডাকবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি শুনে কেলার বুঝতে পারে যে নিখোঁজ করার সঙ্গে নিশ্চয়ই অ্যালেক্সের আন্ট হলি জোন্স জড়িত, কারণ সে সম্প্রতি তাদের বাড়িতে গিয়েছিল। এরপর কেলার সরাসরি হলি জোন্সের বাড়িতে যায় এবং বলে, আমি জানি আমার মেয়ে এখানে আছে। কিন্তু তখনই হলি তার উপর বন্দুক ধরে এবং তাকে তার হাতে হ্যান্ডকাপ পরতে বলে। কেলার হাতের উপর হ্যান্ডকাপ পরে। এরপর হলি কেলারকে একটি শক্তিশালী পদার্থ খাইয়ে তাকে তার ব্যাকওয়ার্ডে নিয়ে যায়। বন্ধুরা, এখানেই প্রকাশ পায় এই সিনেমার আসল গল্প। আসলে হলি জোনাসের একটি ছেলে ছিল যেটি ছোটবেলায় কোনো কারণে মারা যায়। ফলে হলি এবং তার স্বামী গডের প্রতি ঘৃণা জন্মায়। তারা গডের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে যেন গড তাদের সন্তানকে নেয়নি। এখন তারা অন্যদের কাছ থেকেও তাদের সন্তান ছিনিয়ে নেয় যাতে অন্যরাও গডের প্রতি ঘৃণা অনুভব করে। তাই তারা শিশুদের কিডন্যাপ করা শুরু করে। প্রতিটি শিশুকে একটি গোলক ধাঁধার সমাধান করতে দেওয়া হয়। যে শিশু এটি সমাধান করে তাকে একটি নেশা জাতীয় পদার্থ খাওয়ানো হয় যাতে সে তার সমস্ত স্মৃতি ভুলে যায়। তারপর তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সেই শিশু সারা জীবন ধরে এই খুঁজে থাকে যে সে কে। যে শিশু গোলক ধাঁধা সমাধান করতে পারে না তাকে তারা হত্যা করে। হলি বলেন, অ্যালেক্সও আমাদের সন্তান নয়, তাকেও আমরা ছোটবেলায় কিডন্যাপ করেছি। এরপর হলি কেলারকে একটি গাড়িতে বসায় এবং গাড়িটি পিছনে নেওয়ার জন্য বলে। কেলার যখন এটি করে তখন আমরা গাড়ির নিচে একটি গোপন দরজা দেখতে পাই। হলি কেলারকে বলেন তার ভিতরে প্রবেশ করতে। কেলার যখন এটি করতে অস্বীকার করে হলি তার পায়ে গুলি চালায় এবং তাকে এই দরজার নিচে ফেলে দেয়। এরপর আবার সেই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দেয় যাতে কেউ এই গোপন দরজার সম্পর্কে জানতে না পারে। অন্যদিকে আমরা দেখি লকি সেই বাড়িতে ঢুকে গেছে যেখানে কেলার অ্যালেক্সকে বন্দী করে রেখেছিল। এখানে অ্যালেক্সকে খুঁজে পায় এবং এরপর লকি হলি জোনাসের বাড়িতে যায় এটা জানাতে যে অ্যালেক্সকে তারা পেয়েছে। কিন্তু সেখানে লকি হলি জোনাসের স্বামীর একটি ছবি পায়। ছবিতে তার গলায় সেই লকেট দেখা যায় যা ডেভিড স্কেচ করেছিল, অর্থাৎ যে মৃতদেহ পৃষ্ঠের বেসমেন্টে পাওয়া গিয়েছিল সেটি হলি জোনাসের স্বামী। এটি দেখে লকি বুঝতে পারে যে কিডন্যাপার অন্য কেউ নয়, হলি জোনাসে। লকি তার বন্দুক বের করে বাড়িতে তাকে খুঁজতে থাকে। এক রুমে লকি হলি জোনাসকে পায় যিনি অ্যানাকে বিষের ইনজেকশন দিতে যাচ্ছিলেন, কিন্তু লকি তাকে গান পয়েন্টে ধরে সেটা করতে বাধা দেয়। এই সময় হলি লকির দিকে গুলি চালায় যা তার কান ছুঁয়ে চলে যায়, চোখে আঘাত পায়। এরপর লকি তাকে গুলির জবাবের উত্তর দেয়। এরপর লকি অ্যানাকে নিয়ে সরাসরি হাসপাতালে যায়। এরপর অ্যালেক্সের আসল পরিচয় প্রকাশ পায়। তাকে তার আসল বাড়িতে পাঠানো হয়। অ্যালেক্স সেই মহিলার ছেলে ছিল যার বাড়িতে লকি গিয়েছিল, অর্থাৎ মিসেস মিল্যান্ডের ছেলে, যাকে 26 বছর আগে কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু লকির জন্য কেলারের এই হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এখনো একটি ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। এরপর হলি জোনাসের বাড়ির আশেপাশে খনন করা হয় যাতে জানা যায় যে কতগুলো শিশুকে কিডন্যাপ করেছিল। রাতের সময় যখন লকি সেখান থেকে বের হচ্ছে তখন বারবার একটি সিটি বাজার আওয়াজ শোনা যায়। সেটা ছিল কেলার যিনি মাটির নিচ থেকে বাজাচ্ছিল। এই সিনেমা এখানেই শেষ। এই সিনেমা শেষ হয় একটি প্রশ্নের সঙ্গে, লকি কি কেলারকে খুঁজে পাবে? হয়তো খুঁজে পাবে, এটা মুভিতে দেখানো হয়নি। এখানে এই মুভির ওপেন এন্ডিং হয়। হয়তো লকি কেলারকে খুঁজে পাবে এবং তাকে বাঁচাবে, বা লকি কেলারকে কখনো খুঁজে পাবে না। একটি ডাইরেক্টর দর্শকদের জন্য ছেড়ে দিয়েছে তারা কি ভাবে। বন্ধুরা, এটাই ছিল প্রিজনার্স মুভির গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা স্ক্রিনে থাকা এমনই একটি মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে পারো। বিদায় বন্ধুরা।